আমার জীবনের যুদ্ধের দলিল। আমার পরিচয়, আমি হাবিব, ডিফারেন্ট টাচ রেস্টুরেন্ট অ্যান্ড ইকো পার্কের স্বত্বাধিকারী। টাচ আমাদের অনুভূতির মিছিল, যা এক প্রতিক্রিয়াশীল বিপ্লবে শামিল, যা এক প্রতিক্রিয়াশীল। আমার পিতার নাম বৃতকারী আসাদুর রহমান আলেক সর্দার। আমি চরগোসাইপুর দক্ষিণ পাড়া থেকে বলছি। আজ জীবনের কথাগুলো বলবো। ডিফারেন্ট টাচের পেছনে কত বড় ষড়যন্ত্র তা আজ উন্মোচন করব। হারিয়েছি যা জানি ফিরে আর পাবো না। আজকের গল্পের বিশেষ শিরোনামগুলো হলো: 1. ডিফারেন্ট টাচের আসল গল্প। 2. প্রবাসে দীর্ঘ সময়ের সংগ্রাম। 3. প্রবাসে যাওয়ার আগের দিনগুলো। 4. আমার পারিবারিক জীবনের কিছু কথা। 5. আমার জীবনের কিছু বিশেষ অজানা অধ্যায়। এ এক বড় সেন্টিমেন্টাল গল্প, এক বড় বড় কষ্টের উপাখ্যান। ডিফারেন্ট টাচ আমাদের আমি একা আজও দাঁড়িয়ে আছি, এটুকু শুধু আল্লাহর বিশেষ রহমত। আমার কত টাকা আর মালামাল নিয়েছে তারা। গেট ভাঙচুর, বেড়া নষ্ট, কারেন্টের খুঁটিতে আগুন দেওয়া, সবই ছিল আমাকে শেষ করার চক্রান্ত। মা মারা যাওয়ার পর থেকে আমাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে। আপন চাচাতো ভাই থেকে শুরু করে সবাই মিলে আমার জীবনটা খেলনার মতো নষ্ট করছে। আজ আমি টাকার বিনিময়ে লোক পাই না। সবাই আমাকে এক ঘরে করতে চায়, কিন্তু ওরা জানে না, দেয়াল যখন পিঠের সাথে ঠেকে যায় তখন ঘুরে দাঁড়াতে হয়। প্রবাস জীবনের গল্পটা অনেক দীর্ঘ। 17 বছর সৌদি আরবে থেকেছি, 2007 থেকে 2021 পর্যন্ত। সেই সময়গুলো ছিল আমার জীবনের সবচাইতে কঠিন সময়। প্রবাসে যাওয়ার আগের হাবিব আর আজকের হাবিবের মধ্যে আকাশ পাতাল তফাত। সেই কষ্ট, সেই একাকিত্ব, সবই আমার জীবনের সম্পদ। আমি কাউকে জ্বালাই না, কাউকে কষ্ট দেই না, অথচ ওরা আমার ইকো পার্কের কাজ নষ্ট করে, সিসি ক্যামেরা ভেঙে ফেলে। ওরা চায় না আমি বড় হই, ওরা আমার জীবনটা নষ্ট করতে চায়। প্রবাসে থাকার সময় বুকের ভেতর ছোট্ট একটা স্বপ্ন পুষে রেখেছিলাম, আমার মতো সব প্রবাসীদের জন্য সুন্দর কিছু করার। সেই ভাবনা থেকেই ডিফারেন্ট টাচের ভেতরে আমার স্বপ্নের গ্যালারি নাম দেয় সুখের নীল ছোঁয়া গড়ার উদ্যোগ নিয়েছিলাম। রমজানের ঈদকে সামনে রেখে কাজ শুরু করেছিলাম, কিন্তু বারবার চক্রান্ত আর বাধার মুখে পড়ে আজ তা থমকে দাঁড়িয়েছে। সেই স্বপ্ন আর পূরণ হবে কিনা তা একমাত্র আল্লাহই ভালো জানেন। আমি কেবল চেয়েছিলাম প্রবাসীদের জন্য একটু প্রশান্তির জায়গা তৈরি করতে। আমি জানি যারা প্রবাসে থাকেন তাদের জীবনটা কত কষ্টের, আর পরিবার থেকে দূরে থাকা কতটা যন্ত্রণা। আমি আজকের ভিডিওতে আপনাদের সবাইকে সাথে নিয়ে সেই দিনগুলো একটু ঘুরে দেখতে চাই। আমার এই প্রবাস জীবনের কিছু স্মৃতি আমি আপনাদের দেখাবো, নিজেও দেখব। हर शब नई कहानी दिलचस्प है बयानी, सदियां गुजर गई हैं लेकिन न हो पुरानी। সেই প্রবাসীদের সন্তানদের কথা ভেবেই আমি আমার সুখের নীল ছোঁয়াতে একটি দোলনার ব্যবস্থা করেছিলাম। আমি কতটা সত্যি বলছি তা শুধু আমার আল্লাহ ভালো জানেন। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু কেবল সেই সব পরিবারের জন্য যারা প্রবাসে থেকে প্রতিনিয়ত দেশের মায়া আর পরিবারের জন্য বুকের ভেতর এক আকাশ কষ্ট নিয়ে বেঁচে আছে। তুই এবারও আসবি না? হ্যালো হ্যালো। আমাদের চারপাশটা প্রবাসীদের ভালোবাসায় পূর্ণ। আমি শুধু চেয়েছিলাম যারা দূরে থেকেও পরিবারের জন্য দিনরাত লড়াই করছেন তাদের সন্তানরা যেন আমার এই সুখের নীল ছোঁয়া গ্যালারিতে এসে একটু শান্তি খুঁজে পায়। তাদের শিশুরা যখন এখানে খেলবে সেই দৃশ্য দেখে প্রবাসে থাকা তাদের বাবারা কতটা খুশি হবেন তা হাবিব ভালো করেই জানে।
কারণ এই কষ্টের অভিজ্ঞতা আমার নিজেরও আছে। আমার এই লড়াই কেবল আমার জন্য নয়, প্রতিটি প্রবাসীর সেই স্বপ্নের জন্য যা তারা তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য প্রতিনিয়ত বিসর্জন দিচ্ছে। তাদের সন্তানদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টাই ছিল আমার এই সুখের নীলছোঁয়া গ্যালারির মূল উদ্দেশ্য। আজ বলি, কর্ম করে খাওয়ার জন্য আমি এটা নিয়েছিলাম, অথচ কিছু মানুষের জন্য আজ আমি শেষ। এটার জন্য আমি যা হারিয়েছি তা এই জীবনে আর পাবো না। সবাই দেখছে, টাকা, মানুষ কিংবা আমার অতীতের লাইফস্টাইল। তাদের একটাই কথা, আমি একা কেন নেই। যখন আমি বড় বাজেট আর মেধা নিয়ে কাজ শুরু করলাম, ওরা ইচ্ছে করে আমার জীবনটা শেষ করে দিতে চাইল। ওরা মানুষের কাছে আমাকে খারাপ প্রমাণ করতে থাকে। যারা আমার জীবনটা হাতে ধরে নষ্ট করছে তাদের বলছি, আমি যদি তাদের চেয়ে 10% বেশিও খারাপ হই, তবে আমি যেমন বাঁচতে চাই তেমন বিচার চাই। কই আমাদের সততার মূল্য? এখানে নারী, হুজুর, সালিশকারক, ছোট বাচ্চা, সব ধরনের মানুষ জড়িত। তবে একটি কথা বলি, আমার যদি কিছু হয় সরাসরি 10 জনের বেশি দায়ী, আর সাথে চেলাপেলা আছে 50 জন। আর আমি চিনি না এমন 100 জন। এমনকি ওরা নিজস্ব লোক দিয়ে আমার ক্ষতি করে। এমনও দিন গেছে, একদিনের কাহিনী বলতে গেলে 3 ঘন্টার ভিডিও লাগবে। হাতে প্রমাণ আছে, তবুও কারো সহযোগিতা আজও পাইনি। কতদিন আমি এভাবে বাঁচব? আমাকে কেউ কেউ বলে সাবধানে থেকো। আমি কাউকে জ্বালাই না, আমি কাজ নিয়ে ব্যস্ত। আজ 1 ঘন্টা দোকান চালাতে পারিনি, এভাবে আর পারবো না। একা পেলে আমার ক্ষতি করবে, সরাসরি না হলে গাড়ি বা বাইক চাপা দিয়ে। আমি আমার প্রবাসীদের উৎসর্গ করে সুখের নীল ছোঁয়া করেছি, কিন্তু 10-এর বেশি পারছি না। ইকো পার্ক নাম দিয়েছিলাম, স্বপ্ন ছিল। আমি 6 মাসে পার্কের কাজ যতটা এগিয়ে নিয়ে যাই, একটা ঠিক করার আগে ওরা 4টা নষ্ট করে। যদি পারেন সত্যের দিকে একটু তাকান, গোপন সত্য যাচাই করুন, আমি প্রমাণ দেবই। কেউ আমার সাথে যোগাযোগ করতে চাইলে দয়া করে লজ্জিত হবেন না। সরাসরি কল দিবেন বা পেজে মেসেজ দিবেন। আর এই ভিডিওতে আমার জীবনের আরও অজানা কথা বলবো। যদি মিথ্যা পান, যাচাই করুন। আমি মাথা পেতে চিরজীবনের জন্য সবার পায়ে মিচে দিব। আমি সত্যগুলো শুধু বলে গেলাম, যারা আমার পেছনে খারাপ আলোচনা করে, কারণ আমাকে খুব কম মানুষ চিনে। Different touch, a celebration. Different touch, it's a new creation. ডিফারেন্ট টাচ শুধু একটি নাম নয়, ডিফারেন্ট টাচ আমাদের অনুভূতির মিছিল, যা এক প্রতিক্রিয়াশীল বিপ্লবে সামিল। আমার কল্পনা জুড়ে যে মানুষই জন্মেছিল, সে মানুষের কিছু কথা। মানুষই, তোমার সাথে আলাপচারিতা শুরু যে হয়েছিল ডিফারেন্ট টাচের কিছু বিষয় নিয়ে, তা তো শেষ করা যায়নি আজও। মানুষই, জানি না তুমি এখন কোথায়, কোন অনিশ্চয়তা নিয়ে কেমনভাবে আছো। তোমার চলে যাওয়ার আকস্মিকতায় আমি ভেঙে পড়েছি, আর শেষ হয়ে গেছে আমার সব প্রত্যয়। মৃত্যু ভয় সত্যি আমার কোনোদিনও ছিল না, জাঁকিয়ে বসেছে আমায়। এখন আমার জীবনেরই ভয়। সেই যে নীলের নেশা লাগিয়ে দিয়েছিলে, সে নীল তো আমার জীবনে আর ভুলার নয়। এটা যুদ্ধ জিতবার সময়, দেয়ালে যদি পিঠ থেকে যায় তবে ঘুরে দাঁড়াতে হয়। সততার বিলাসিতা এই গানটিতে আমার ডিফারেন্ট টাচের সংগ্রামের সিগনেচার রয়েছে। ভালোবাসা কারে কয়? ভালোবাসা মানে শুধু অপচয়, ভালোবাসা মানে প্রতারিত কিছু, কত বিক্ষত হৃদয়ে। কত দিন, কত রাত যে পার করেছি, তার হিসাব আনলিমিটেড। গানের মূল ভাব ও বিশ্লেষণ, এই গানের অংশগুলো
মূলত বাস্তবতার মুখোমুখি দাঁড়ানোর সাহস এবং ভেঙে পড়েও ঘুরে দাঁড়ানোর দর্শনের কথা বলে। হারিয়েছি যাই, জানি ফিরে পাবো না সব সত্যি। আজ নিছক গল্প না মনে হয়, এখানে মানুষের জীবনের বড় কোনো হারানোর যন্ত্রণাকে মেনে নেওয়ার কথা বলা হয়েছে। অনেক সময় যা আমাদের কাছে কেবল গল্প বা কল্পনা বলে মনে হয়, বাস্তবে তাই আমাদের সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়ায়। জীবন যখন নিষ্ঠুর হয় তখন মানুষ কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য করতে হিমশিম খায়। কত শীতল সুবাতাস, কত রোদেলা আকাশ, রাত জাগা হা হুতাশ, দেবে ভুলিয়ে কি সময়। এটি প্রকৃতির প্রশান্তি এবং মানুষের ভেতরের অস্থিরতার বৈপরীত্য। জীবনের বড় কোনো শোক বা কষ্ট কি বাইরের পরিবেশের সৌন্দর্য দিয়ে ঢাকা দেওয়া সম্ভব? কবি এখানে প্রশ্ন তুলছেন যে সময় কি সত্যিই সব ভুলিয়ে দেয়, নাকি রাত জেগে যে কষ্ট আমরা সহ্য করি তা চিরস্থায়ী? সখী ভালোবাসা কারে কয় ভালোবাসা মানে শুধু অপচয় অভিনয়, ভালোবাসা মানে প্রতারিত কিছু ক্ষত বিক্ষত হৃদয়ে। ভালোবাসার প্রচলিত সংজ্ঞাকে এখানে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এটি কোনো রোম্যান্টিক গান নয়, বরং ভালোবাসার নামে যে অভিনয় বা প্রতারণা মানুষ সহ্য করে তারই বহিঃপ্রকাশ। এখানে ভালোবাসা মানে পাওয়ার আনন্দ নয়, বরং প্রতারিত হওয়ার পর হৃদয়ের ক্ষতবিক্ষত অবস্থার করুণ চিত্র। ছোড়া যুদ্ধের চ্যালেঞ্জ ভেঙে গেছে সংশয়ে, তবু আশা এক অদ্ভুত অভয়, এই আশাটুকু আমাদের সঞ্চয়, আজও আশা আছে বলে হেরে গেছে। তবু আশা এক অদ্ভুত অব্যয়, এই আশাটুকু আমাদের সঞ্চয়, আজও আশা আছে বলে হেরে গেছে যত, হেরে যাবার ভয়। গানের এই অংশটি সবচেয়ে শক্তিশালী। সব হারানোর পরেও মানুষ যখন বেঁচে থাকে তা কেবল আশার কারণে। অব্যয় মানে যা কখনো ব্যয় হয় না বা ফুরিয়ে যায় না। আমার জীবনের মূল ইতিহাস আর প্রবাস থেকে ফিরে আসার গল্প, এবং আজকের এই ডিফারেন্ট টাচ আমার জীবনের ইতিহাস যদি কেউ মনে করতে যায় তবে পুরো 6টা মাস সময় হবে না। আমার বন্ধু রূপম যখন প্রবাসে ছিল আমার সাথে, ও আমাকে একদিন বলেছিল, হাবিব, তোর জীবনের এই 6 মাসের কাহিনী দিয়ে অনায়াসে 2-2টি সিনেমা বানিয়ে ফেলা যাবে। রানার মার মৃত্যু রানার প্রতি তোমার সচেতনতা বাড়িয়ে দিয়েছে, আর অবহেলিত হয়েছে জয়। তার এই ফলশ্রুতিতে ওর জীবনটা আমি নষ্ট হয়ে গেছে বলবো না, আমি বলবো একটু বাঁধন ছাড়া হয়ে গেছে। আজ ভিডিওর কাজ করতে গিয়ে সেই ফেলে আসা দিনগুলোর প্রতিটা ক্ষত আর চরম সত্যি কথা একে একে মনে পড়ে গেল। 2008 সালে আমার প্রবাস জীবন শুরু হয়েছিল। এই দীর্ঘ পথ চলা, এই লড়াই, এই সংগ্রামের দিনগুলো থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক মানুষ আমার পাশে ছিলেন, আবার অনেকে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আমি মানুষ হিসেবে কেমন, আমার অতীত বা ব্যাকগ্রাউন্ড কি, তা হয়তো নতুন যারা আমাকে চিনছেন তারা অনেকেই জানেন না, কারণ আমি নিজে কখনো প্রচার করতে যাইনি। প্রবাস থেকে দেশে ফেরার পর আমার লাইফস্টাইল কেমন ছিল, আসেন ফেলে আসা আমার দিনগুলো দেখি। মানুষ আমাকে সামনাসামনি দেখে যাই ভাবুক না কেন, আসল পরিচয় আর আমার ব্যক্তিত্বটা কেমন ছিল। আমি আজকের ভিডিওতে আপনাদের সবাইকে সাথে নিয়ে সেই দিনগুলো একটু ঘুরে দেখতে চাই। সেই সাথে যারা আজ দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের সবার জন্য আমি দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করেন।
যাদের সাথে চলা ফেরা তারা জানতেন কোনোদিন কোনো সমস্যা বা দূরত্ব ছিল না। আজ এই পরিস্থিতিতে তাদের এমন নীরবতা বা অবস্থান সত্যিই এক মস্ত বড় প্রশ্নচিহ্ন। তবে পরিস্থিতি যাই হোক, ন্যায়ের লড়াইয়ে আমি কখনো হাল ছাড়িনি আর ছাড়বও না। কিন্তু কারোর উপর অন্যায় হচ্ছে দেখলে আমার যে সহ্য হয় না বাবা। তোমার আর মার রক্তই যে আমার শরীরে বইছে। মা, রাগ করে থেকো না তো, একটু হাসো। তুমি না বলেছিলে দুঃখে যারা হাসতে জানে তাদের কোনো দুঃখ নেই? স্মাইল মাদার। মা, তুমিও তো আমাদের বলেছিলে দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের। জানো মা, তোমার ছেলে সত্যের পথেই আছে, আর সত্যের জন্যই এতটা কষ্ট করছি, তোমার আর বাবার সততা ধরে রাখতেই। এখন আমি কতটা কষ্টে আছি আর কষ্ট করছি তা দেখলে তোমাদের মনেই হয়তো না। এটা যে আমাদেরই হাবিব, আমিও এটাই মানি। দুঃখে যাদের জীবন গড়া তারাই মানুষ হয়। আগুন পোড়া মানুষ যারা, তাদের আবার কিসের ভয়? আমি তোমার সোনা ছেলে, আগুনে পুড়েছি দুযুগ ধরে, বিদেশ রক্ত ভেজা, অশ্রু ভেজা বাংলাদেশ। আমি যে এই লড়াই করছি তা শুধু আমার সত্যকে প্রমাণ করার জন্যই। আমার কাছে দুঃখের আরেক নাম হলো বিশ্বাস, আর সেই বিশ্বাস নিয়ে আজও বেঁচে আছি। মা, তুমি তো সবসময়ই বলতে তোদের বাবার শত্রু অনেক, ওরা তো তোরে গ্রাস করার সুযোগ খুঁজবে। আজ তোমার সেই কথা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছে। যখন তোমার লাশ কবরে নামাতে গেলাম, তাজুল ইসলাম কাকা বললেন হাবিবকে সামনে আসতে দাও, কিন্তু সেই জায়গাটাও আমাকে দিল না। তোমার সেই নাতিরা আমার আগেই লাশ নিয়ে নেমে গেল কবরে। তখনই বুঝলাম মায়ের চেয়ে মাসির দরদ বেশি। প্রবাদটি কতটুকু নির্মম সত্য। আমি যখন সৌদি আরবে জেলে ছিলাম, সেই সময় আমি বিদেশ থেকে বাড়িতে টাকা চেয়েছিলাম, কেউ আমাকে একটা টাকাও দেয় নাই। উল্টো আমার বাপদাদার জমানো জমি বিক্রি করে আমার টাকা শুদ্ধ ওরা খরচ করে ফেলছে। সবাই ভেবেছিল আমি দেশে ফিরে গন্ডগোল করব, কিন্তু আমি তোমার আর বাবার সম্মানের দিকে চেয়ে সব সহ্য করেছি। যখন শক্ত হয়ে টাকা চাইলাম, তখন একদিনের মাথায় ওরা টাকা দিতে বাধ্য হলো। আমি সেই হাবিব যে আজও নিজের সম্মানের জন্য লড়ে যাচ্ছি। এই দুনিয়ার আদালত ওদের মাফ করলেও আমার আল্লাহ ওদের মাফ করবেন না। প্রবাসী আমার জীবনের সেই সবচেয়ে শোচনীয় সময়ে ঠিক ডিফারেন্ট টাচের মতোই, দোকান নিয়ে শুরু করে তোমারই ছেলেরা শেষ করে অন্য কেউ, সেই শোচনীয় সময়ে তুমি নাকি পাশের গ্রাম থানাগান্দির কালিদাসের কাছে তুমি গিয়েছিলে আমার খবর নিতে। তিনি বলছিলেন আপনার স্বামীর যে পরিচয়, নাম বা সম্মান, সেটা যদি সন্তানদের মধ্যে কেউ কামাতে পারে বা ধরে রাখতে পারে, তবে সেটা আপনার ছোট ছেলেই হাবিব পারবে। সে তার বাপের সূত্রটা ধরে রাখবে। তুমিই আমাকে দেশ আসার পর বলছিলে একাধিকবার, কারণ সবাই ভাবছিল হাবিব শেষ। কিন্তু তখনও আমি শেষ হয়নি বলে আজও আমার পিছু ছাড়েনি। তোমাদের ছেলে মেয়ে কথা বলার দরকার নাই, তোমার আদরের নাতি সিএনজি চালাই এখন। রাত 1টার তাকে দেখে নাম নিয়ে ডাক দিছিলাম, কারণ 450 দিয়ে আশা লাগছে। সেরাহে নিলে সমস্যা কি? সো আমাকেও চিনেই না। এমন অনেক কিছু বলে শেষ হবে না। তবে যদি আমি সত্যি বলি, তাহলে আল্লাহর কাছে একটি কথা, আমার সাথে বেইমানি করা সবাইকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে বুগায় আনে, আর পরকাল তো আছে। এক আল্লাহ আজও আমাকে বাঁচিয়ে রাখছে। মা, তুমি তো জানো আমার বোনের বাচ্চা হওয়ার সময় আমি বিদেশে ছিলাম। তোমার বলা সেই কথাগুলো আজও আমার কানে বাজে, কল রেকর্ডে এখনো আছে। অ্যালভির জন্মের সময় আমার স্ত্রী যা করেছে তার কোনো তুলনা হয় না। অনেকে অনেক কিছু বলেছে, আমি সেই বিতর্কে যেতে চাই না। তবে আজ বলছি, এই পৃথিবীতে যদি আমাকে কেউ প্রকৃত আদর ভালোবাসা দিয়ে থাকে, তবে সে আমার স্ত্রী। টাকা দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে সে সবটুকু উজাড় করে দিয়েছে। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তবে হয়তো সে আমাকে এতটাই বেশি ভালোবাসত বলেই আমি ওর প্রতি অবিচার করে ফেলেছি। তবে হ্যাঁ, আমি সেই মানুষ যে হাসতে হাসতে একমাত্র ওর জন্য নিজের জীবনটা বিলিয়ে দিতে পারি। এই পৃথিবীতে ওর চেয়ে আপন আমার আর কেউ নেই, আর কেউ আসবেও না। আমার একটা শেষ ইচ্ছার কথা বলে গেলাম।
যদি আমি কোনোদিন এই দুনিয়াতে না থাকি, তবে আমার শেষ সিগারেটের খালি প্যাকেটটা পর্যন্ত শুধু ওর অধিকার থাকবে। অন্য কেউ যদি আমার কোনো কিছু নেওয়ার চেষ্টা করে, তবে আমার রুহু আত্মা তাদের ক্ষমা করবে না। আল্লাহ জানেন আমার মনের কথা, তিনিই এর বিচারক। হাবি বাবা আমার স্ত্রী। সে শুধু আমার কাছে একজন মানুষ বা সাধারণ কোনো স্ত্রী নয়। হাবি বাবা ইজ নট জাস্ট মাই ওয়াইফ, শি ইজ মাই লাইফ অ্যান্ড মাই সোল। She is the only one who stood by me through every struggle. I've stopped trying to explain my love, as it only caused problems before. Today, I'm saying it in this video. If the time ever comes, I will prove exactly what Habib can do for her. I would give my life for her with a smile. তোমায় আমি করছি নিশানা, মনের আড়াল হতে দেব না। আমার হৃদয়ে আজও সততা আছে, আর আমার মনের মধ্যে কেবল রাজতন্ত্রই চলে, অর্থাৎ সততার রাজত্বের রাজাই আমি। ডিফারেন্ট টাচ ইকো পার্কের হাবিব আমি। মনে রেখো আমার এই কথাগুলো, একদিন কাজে আসবে। বেশি আপন হলে দূরে যেতে হয়, বুঝে নিতে হয়, কেউ কারো নয়। মনেরই বনে দুঃখ গুণে কেউ ফিরে যায় খুব একেলায়। পাশাপাশি থাকার কারণে হয়তো কিছু মায়া হয়ে যায়, কিন্তু মনে রেখো, ভালোবাসা আর মায়া কখনোই একই পাওয়া নয়। আমি সব ছেড়ে তোমাদের থেকে দূরে সরে যাই, তোমরা আমাকে ভুলে যেও, আর আমি একাই ভেসে যাব, ঢেউয়ের আঘাত আমার বুকে নিয়ে। মা, তুমি তো সব জানো, হান্নান যখন অবৈধ ছিল, দেশে ফিরে আসার জন্য সে আউটপাস নিয়েছিল। আমি আমার দোকানে আমার কফিল দিয়ে তাকে কাজ দিয়েছিলাম। কাস্টমারদের সাথে তার নানা ঝামেলার পরও সবকিছু আমিই গুছিয়ে দিয়েছি। আমার বন্ধু শাহিনের কাছ থেকে টাকা ধার করে স্বর্ণ কিনে বাড়িতে পাঠিয়েছিলাম, যেন সে বৈধ হয়ে দেশে ফিরতে পারে। আমার সাধ্যমতো 2টা মহিষ দিয়ে বাড়িতে অনুষ্ঠানও করেছিলাম। এত কিছুর পরও মানুষ আমাকে খারাপ বানানোর চেষ্টা করছে, কিন্তু মা, সত্য তো সত্যই থাকে। আজকে হয়তো তোমার অন্য ছেলেমেয়েরা আমার নামে মিথ্যা রটাচ্ছে, কিন্তু আমি থাকি আর না থাকি, এই কথাগুলো লিখে রেখে গেলাম। দুনিয়ার সবাই তো আর মিথ্যা বলে না। একদিন মানুষ অবশ্যই সত্যটা যাচাই করবে। আমি পরিবারের ছোট ছিলাম বলে হয়তো অনেকে আমাকে চিনত না। খুব অল্প বয়সেই বাইরে চলে গিয়েছিলাম, কিন্তু পরিবারের জন্য আমি যে কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছি তা আমার আল্লাহ জানেন। তোমাদের জন্য বিদেশে যাওয়ার আগেও আমি জেল খেটেছি। বাবা মায়ের সম্মানের জন্য শেষ পর্যন্ত আমাকেই কলঙ্কের ভাগী হতে হলো। আমি কারো ক্ষতি চাইনি, শুধু চেয়েছিলাম আমার পরিবারের শান্তি। আল্লাহ সব দেখছেন, তিনিই এর বিচার করবেন। কেউ হারবে, কেউ লড়বে, কেউ হারবে জেনেও লড়ে। হাজার চেষ্টা করলেও জিতবে না সবাই। আপোষ করার কোনো আগ্রহ আমার নেই, তাই আজ আমি বিচ্ছেদের পথই বনিচ্ছি। যুদ্ধ জয় তোমরাই থেকেও আমি যাই। দরজা বন্ধ করে দিও, আমি যাই। ডিফারেন্ট টাচ শুধু একটা নাম নয়, ডিফারেন্ট টাচ এ আমার জয়ের শপথ হ্যায়। ডিফারেন্ট টাচ, ডিফারেন্ট টাচ, ডিফারেন্ট টাচ আমার অনুভূতির মিছিল। যদি আপনজনে ফিরিয়ে নেয় বাড়িয়ে দেওয়া হাত, যদি পরিচিত মুখ অচেনা হয়ে দিয়ে যায় আঘাত, ঝড়ের রাতে চলার পথে যদি সাথী হারা হও তুমি, তবে দুঃখের হাতে দুঃখ সপে একলা চলো রে বন্ধু, চলো রে, একলা চলো রে। না না, ভেঙে পড়ো না, থেমো না, ফিরে যেও না কখনো। দুঃখ জ্বালা ভুলে শূন্য দু হাতে একলা চলো রে। একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ কবরে বা চিতায়, একলা পুরুষ কর্তব্যে, একলা পুরুষ পিতায়, আর মধ্যিখানে বাকিটা সময় একলা না থাকার অভিনয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে নাকি একলা চলতে হয়। আর দেয়ালে যদি পিঠ ঠেকে যায়, তবে ঘুরে দাঁড়াতে হয়।
ফাঁকা বিছানাতে আমি ইন্দ্রিয় জয়, তবু মনে হয় এ আমার পরাজয়। কেন তোমাকে খুন না করলে আমার ভয় হয়, ভাবি নিজেকেই করব শেষ। পালাও যেখানে মন চাইবে, তোমাদের ইচ্ছে মতোই চলো, শুধু আমার হৃদয় ছেড়ে বদলাও আস্তানা, শুধু আমার হৃদয় ছেড়ে বদলাও তোমাদের আস্তানা। আমরা সবাই মানুষ, একে অপরের পাশে থেকেই আমাদের পথ চলা। আমি সবসময় বিশ্বাস করি সত্যের জয় হবেই, তবে সেই সত্যকে জানার জন্য প্রয়োজন সঠিক বিচার ও নিরপেক্ষ তদন্ত। আমি নিজের চোখে এমন অনেক ইতিহাস দেখেছি যেখানে সামান্য ভুল তদন্ত বা কারো মিথ্যে প্ররোচনার কারণে একজন ভালো মানুষের জীবন চিরতরে শেষ হয়ে গেছে। এমনকি কাউকে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। এমন অবিচার যেন আর কারো জীবনে না ঘটে। তাই সংশ্লিষ্ট সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ, আমার সম্পর্কে বা আমাদের গ্রামের সাধু মানুষগুলো এর কোনো কাজ সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে বা কোনো পদক্ষেপ নেওয়ার আগে দয়া করে সবকিছু নিবিড়ভাবে যাচাই করে নিন। সত্য কখনো চাপা থাকে না, আর আমি সেই সত্যের শক্তিতেই পথ চলি। ডিফারেন্ট টাচ আমাদের অনুভূতির মিছিল, যা এক প্রতিক্রিয়াশীল বিপ্লবে শামিল। আজ এই ডিফারেন্ট টাচ তোমাদের ভালোবাসার প্রেরণায়। কতদিন ধরে, কত রাত তিলে তিলে গড়া রক্ত জড়ানো আমারই সাধনায় 15 জন লোক নিয়ে আমি যখন 3 মাস কাজ করা হয়, এরপর রমজানের ঈদের জন্য 50% কাজ এ পার্কটি চালু করা হয়, আর ঈদের 2টা দিন পার হতে দিল না, আমার জীবনে হঠাৎ এক জ্বর এসে সব তছনছ করে দেয়। আর যখন আমার নিজে মানুষগুলো বলে, পার্ক কি ভালো কিছু নাকি, এটা বাদ দিয়ে দে, ওরা জগড়া লাগাইছে এর ওরাই বলে, আমি এটা ছেড়ে দিতে, এটা কি বলে, ওরা আমার স্বপ্ন এতটা সহজেই নষ্ট করে দিল। আর সবাই মিলে এক হয়, আর আমি ছাড়া আমার আর কেউ নেই। সামনে যেতে হলে একাই লড়াই করে যেতে হবে। হায় আমাদের সমাজ, তখনই আর পিছনের না তাকিয়ে সামনের দিকে নতুন করে চলা। এক আল্লাহর উপরে ভরসা রেখেই জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে একাই নেমেছিলাম। আমার স্বপ্নের প্রাঙ্গণ, ডিফারেন্ট টাচ। ডিফারেন্ট টাচ শুধু একটা নাম নয়, ডিফারেন্ট টাচ এ আমার জয়ের শপথ। হ্যাঁ, ডিফারেন্ট টাচ, ডিফারেন্ট টাচ, ডিফারেন্ট টাচ আমার অনুভূতির মিছিল। এবং ইকো পার্কের পুরনো ছবিটিতে আমাদের এই পার্কের বিস্তারিত তথ্য এবং আমার সংগ্রামের শুরুর দিককার পরিচয় তুলে ধরে। অনেক বাধা আর প্রতিকূলতা পেরিয়ে একক প্রচেষ্টায় আমি এই বাগানটি সাজিয়ে তুলেছি, যা আজও শেষ করে দিতে উঠে পড়ে গালছে। এটি আমাকে মানসিকভাবে কাটা চাপের মধ্যে রাখছে, তা আমি জানি, কাউকে বুঝতে পারছি না। আমি বিশেষ করে কিছু কথা বলি। আমার সাথে যে অন্যায় ও জুলুম করা হচ্ছে, আপনারা সবাই সেটা দেখছেন এবং বুঝছেন, কিন্তু কেউ প্রতিবাদ করছেন না। তার জন্য আমার কোনো দুঃখ নেই। মনে রাখবেন, আজ আমার সাথে যা হচ্ছে, কাল তা আপনাদের সাথেও হতে পারে। আমার সাথে অন্যায় জুলুম যারা করে, আমি সবাইকে না দেখলেও আল্লাহ দেখছেন ঠিকই। তিনিই একমাত্র বিচারক। আমার হাহারটা কত কষ্টের তা আমার আল্লাহ জানেন। নবীননগর ব্রাহ্মণবাড়িয়ার একটি দামাল ছেলের গল্প এটি। ডিফারেন্ট টাচ রেস্টুরেন্ট অ্যান্ড ইকো পার্ক। চক্রান্তের বিরুদ্ধে সততার লড়াই। আমার পরিচয়: চরগোসাইপুর দক্ষিণ পাড়ার মরহুম কারি আসাদুর রহমানের ছোট ছেলে আমি হাবিব। বড়ইল ইউনিয়ন হল বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীননগর উপজেলার অধীনে একটি ইউনিয়ন পরিষদ, যার প্রশাসনিক কার্যক্রম নবীননগর থানাধীন, এবং এটি জাতীয় সংসদের 247 নম্বর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5-এর অংশ। চরগোসাইপুর হল বড়াইল ইউনিয়নের অন্তর্গত একটি গ্রাম। সেখানেই ডিফারেন্ট অনেকেই অবাক হয়ে প্রশ্ন করে, হাবিব,
তোমার এত শত্রু কেন? এই প্রশ্নটা নিজের মনেও বারবার ঘোরে। এত শত্রু যে কিভাবে চারপাশ থেকে ঘিরে ধরেছে তা মাঝে মাঝে কল্পনার বাইরে চলে যায়। তবে এটাই চিরন্তন বাস্তব। অনেকে হয়তো মনে করে আমি যদি ডিফারেন্ট টাচ রেস্টুরেন্ট অ্যান্ড ইকো পার্ক ছেড়ে দেই তাহলে বুঝি এই শত্রুতা শেষ হয়ে যাবে। কিন্তু এটা মস্ত বড় ভুল ধারণা। আসল সত্যটা লুকিয়ে আছে অতীতের গভীরে। আমার বাবা ছিলেন একজন নীতিবান মানুষ এবং এলাকার একজন নামকরা সালিশকারক। আমার আম্মা বেঁচে থাকতে একাধিকবার আমাকে সতর্ক করে বলেছিলেন, তোর বাবার শত্রুরা একদিন তোকে ক্রাশ করবে। আজ সেটাই অক্ষরে অক্ষরে সত্যি হচ্ছে। আমার বাবার বা আমার পরিবারের সাথে বিভিন্ন সময় অনেকেরই দ্বন্দ্ব কিংবা প্রতিদ্বন্দ্বিতা ছিল, যার মাসুল এখন আমাকে দিতে হচ্ছে। এই চক্রান্তকারীদের অনেকেরই আমি সরাসরি চিনি না, কিন্তু যখন হিসাব মেলাতে যাই যে এরা কেন আমার পিছনে এত বড় চক্রান্ত করছে, কেন এত শত্রুতা, তখন ফিডব্যাকে গিয়ে দেখতে পাই এরা আসলে আমার পরিবারের পুরনো শত্রু, যারা অতীতেরই কোনো প্রতিশোধ বা উসুল আমার উপর দিয়ে তুলতে চাইছে। যখন আমার বাবা মারা গেলেন এবং আমি বিদেশ থেকে ছুটিতে দেশে আসলাম, তখন বিশেষ কিছু জরুরি দায়িত্ব আমি সম্পূর্ণ নিজের কাঁধে তুলে নিয়ে তা সফলভাবে শেষ করি। ওই কঠিন সময়ে আমাদের বাড়িরই একজন মানুষ মন্তব্য করেছিল যে আমার মেজ ভাই, যিনি ব্রাহ্মণবাড়িয়াতে আছেন, তারই তো সর্দারি করার কথা, কারণ বাড়ির মানুষ বা গোষ্ঠীজ্ঞাত সবাই তার হিসাব নিকাশ সহজে বুঝতে পারে, কিংবা তাকে মেন্টাল প্রেসারে রেখে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ওদের আছে। কিন্তু ওরা ভাবতেও পারেনি যে আমি হঠাৎ করে এভাবে সবকিছুর দায়িত্ব নিয়ে নেব। আমার কাজের গতি, দূরদর্শিতা আর তীক্ষ্ণ মেধার হিসাব নিকাশ কোনো চক্রান্তকারী মেলাতে পারছিল না। আর এই একটা জায়গাতেই নাকি সবার মাথা নষ্ট হয়ে গেছে। আমাকে নিয়ে, আমার মেধা নিয়ে ওরা সারাক্ষণ চিন্তিত থাকে। আমি একাধিক মানুষের কাছে এই কথা আগেই বলে রেখেছিলাম যে এরা আমাকে ক্রাশ করে। ডিফারেন্ট টাচ শুধু একটি নাম নয়, ডিফারেন্ট টাচ আমাদের অনুভূতির মিছিল।